আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এসেছি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের কার্যপত্র নিয়ে। আমরা যেই গতদিন ক্লাসটা আপলোড করেছিলাম সেই ক্লাসের আজকে ব্যবহারিক অংশ নিয়ে। আজকে আমরা কার্যপত্র নিয়ে একটি অঙ্ক করব এবং সেই অঙ্কের মাধ্যমে আমাদের গত ক্লাসে যেই নিয়মাবলী আমরা শিখেছিলাম সেই নিয়মাবলীগুলোর প্রয়োগ ঘটানোর চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই যার যে বই আছে না কেন সেই বইটাকেই ফলো করতে পারো। আমি এখানে একটা স্পেসিমেন অঙ্ক নিয়েছি, যেই অঙ্কের মাধ্যমে আমরা বোঝার এবং দেখার চেষ্টা করব যে আমাদের কার্যপত্র কিভাবে আমরা তৈরি করি এবং এর সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, যেগুলো তোমাদের প্রশ্নপত্রে আসে, সেগুলো আমরা কিভাবে সমাধান করব সেই চেষ্টা আমরা এখানে করেছি। তো আমরা শুরু করি। আমরা একটা অঙ্ক নিয়েছি। এখানে বলা আছে জনাব সোবহান একজন মনোবিজ্ঞানী পরামর্শক, অর্থাৎ তিনি একজন সেবামূলক প্রতিষ্ঠানের মালিক। তিনি মনোবিজ্ঞানী এবং বিভিন্ন মনোবিজ্ঞান সম্পর্কে উনি পরামর্শ প্রদান করেন এবং সেই পরামর্শের বিপরীতে উনি সেবা আয় করে থাকেন। উক্ত প্রতিষ্ঠানের হিসাবকাল 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর, এই এক বছর সে হিসাবকাল হিসেবে ধরে। 2019 সালের 31শে মার্চ তারিখে তার পরামর্শ কেন্দ্রের রেওয়া মিল নিম্নরূপ। অর্থাৎ 3 মাস পরে যে আমরা এই অঙ্কটা পেয়েছি। একটা হিসাবকাল শুরু হয়েছে জানুয়ারির 1 তারিখে, আর আমরা বসে আছি এখন 31শে মার্চ তারিখে, অর্থাৎ 3 মাস পরে যে আমরা এই অঙ্কটা করতে যাচ্ছি। একটা রেওয়া মিল দেওয়া আছে। রেওয়া মিলে আছে সম্পদ পাশে, ডেবিট পাশে নগদ তহবিল 75,000, অগ্রিম ভাড়া 5,000, আর ক্রেডিট পাশে আছে মূলধন, সোবহানের মূলধন 40,000, 15% প্রদেয় ঋণ যেটা 1/1/2019 তারিখে নেওয়া হয়েছে 20,000, পরামর্শ সেবা ফি যেটা উনি পরামর্শ দিয়ে পেয়ে থাকেন 30,000, আর বিজ্ঞাপন আছে 10,000। এই হচ্ছে রেওয়া মিল। এখান থেকে সমন্বয়ের তথ্যাবলী দেওয়া আছে এমন: প্রত্যেক মাসের প্রদেয় ভাড়া 1,000 টাকা করে, বিজ্ঞাপন অর্ধেক অবলোপন করতে হবে। অবলোপন মানে খরচ দেখাতে হবে। বিজ্ঞাপন যা দেওয়া আছে তার অর্ধেকটা এবছর বা এই 3 মাসের মধ্যে খরচ হয়েছে এমনটা দেখাতে হবে। 3 আছে মালিক কর্তৃক নগদ উত্তোলন 3,000 টাকা হিসাবভুক্ত হয়নি। আর 4 নম্বরে মূলধনের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, আমাদের এখানে সমন্বয় দেওয়া আছে 4টি, কিন্তু এছাড়াও আরো একটি বিষয় আমাদের সমন্বয়ের মধ্যে আসবে, যেটা আমাদের এখানে বলা না থাকলেও আমাদের রেওয়া মিল দেখে আমরা বুঝতে পারছি। সেটা হলো 15% প্রদেয় ঋণ। আমাদের এখানে বলা আছে ঋণের কয় তারিখে ঋণ নিয়েছি এবং ঋণের উপরে কত পার্সেন্ট সুদ ধার্য করতে হবে। তো এই সুদটা এই 3 মাস অতিবাহিত হওয়ার কারণে এর উপরে একটা সুদ ধার্য হয়েছে। সেটা আমাদের সমন্বয়ের মধ্যে বলা না থাকলেও এই 3 মাস পরে আমাদেরকে এই সুদের পরিমাণটাও ধার্য করে দিতে হবে। টোটাল আমাদের সমন্বয় হলো তাহলে 5টা। এরপরে আমাদের প্রদেয় করণীয়। আমাদের করণীয়তে আমি এই অঙ্ক থেকে যা যা করা সম্ভব সবগুলোই দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের পরীক্ষার অঙ্কে ক খ গ 3টা থাকবে 10 মার্কের, কিন্তু আমি এখানে এই অঙ্কটা থেকে যা যা করানো সম্ভব, যে যে প্রশ্ন আসা সম্ভব সবগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি। তাই বেশ কিছু জিনিস এখানে এসেছে। কতে বলেছি প্রদেয় ঋণের উপর বকেয়া সুদ যেটা বলছিলাম সেটা নির্ণয় করো। খতে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও। সমন্বয় দাখিলার কথা বলেছে, ব্যাখ্যা প্রয়োজন নেই এটা চেয়েছে। যদি প্রশ্নপত্রে ব্যাখ্যা প্রয়োজন নেই উল্লেখ থাকে তাহলে আমরা ব্যাখ্যা দেব না, কিন্তু যদি কিছু না বলা থাকে তাহলে সেখানে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, কারণ যে কোনো জাবেদার একটা অংশ হচ্ছে ব্যাখ্যা। গতে বলা হয়েছে 10 কলাম বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। ঘতে আয় বিবরণী প্রস্তুত করো। তারপর আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। চতে সমাপনী দাখিলা প্রস্তুত করো। আর ছতে বলেছে বিপরীত দাখিলা দাও। এই জিনিসগুলো আমাদের এই অঙ্কটা থেকে করা সম্ভব, তাই এখানে চাওয়া হয়েছে।
তো আমরা এবার সমাধানে যাই। সমাধানের প্রথমটাই ছিল প্রদেয় ঋণের উপর বকেয়া সুদ নির্ণয় করো। আমাদের প্রদেয় ঋণ আছে 20,000 টাকা, 15% সুদের হার দেওয়া ছিল এবং আমাদের ঋণটা নেওয়া হয়েছে 1 জানুয়ারি, এবং আমরা এখন বসে আছি 31শে মার্চ, অর্থাৎ 3 মাস পরে যে আমরা হিসাব করতে বসেছি। তো আমাদের যে কোনো সুদের বের করার সূত্র হচ্ছে এমন: আসল টাকা গুণ সুদের হার গুণ সময় উপাদান। সময় উপাদান বলতে যদি কোনো মাসের বা কোনো সপ্তাহের বা কোনো দিনের হিসাব থাকে সেটা। কিন্তু যদি সারা বছরের সুদ যদি একবারে নির্ণয় করতে বলে কোনো জায়গায় বা করতে হয়, সেখানে আমাদের সময় উপাদানটা না দিলেও হবে। কিন্তু যেখানে আমাদের ভাঙতি বছরের হিসাব চলে আসে, নির্দিষ্ট কিছু মাসের বা কিছু সপ্তাহের বা কিছু দিনের, সেই ক্ষেত্রে আমাদের সময় উপাদানটা নেওয়া লাগে। এই হচ্ছে আমাদের সূত্র। যে কোনো সুদ খরচ, যে কোনো অঙ্কের যে কোনো সুদের খরচের হিসাব করতে গেলে আমাদের এই সূত্রটা সামনে আসবে: আসল টাকা গুণ সুদের হার গুণ সময় উপাদান। তো আমাদের আসল টাকা ছিল 20,000 গুণ সুদের হার 15%, তারপরে সময় উপাদান মানে হচ্ছে 3 মাস। তা 3 মাস মানে হলো যে এই 20,000-এর উপরে 15% কাটলে যে টাকা বেরোবে সেটা হলো 1 বছরের টাকা। সেই টাকাটাকে 12 মাস দিয়ে ভাগ এবং 3 মাস দিয়ে গুণ। কারণ যেহেতু আমাদের 3 মাসের সুদ বের করতে বলেছে, তাই 12 মাস দিয়ে আগে ভাগ করে নিয়ে 3 মাস দিয়ে গুণ করলে আমাদের সুদের টাকা বেরিয়ে যাবে। আমাদের এখানে সুদ বেরিয়েছে 750 টাকা। এই হচ্ছে আমাদের হিসাব। এবারে খ নাম্বারে আসি। খ নাম্বারে আমাদের চা হয়েছিল সমন্বয় দাখিলা। সমন্বয়ে আছে প্রথমে আমরা একটু দেখে নিই। প্রত্যেক মাসের প্রদেয় ভাড়া 1,000 টাকা, বুঝতে হবে বিষয়টা। আর আমাদের এখানে অগ্রিম ভাড়া দেওয়া আছে রেওয়া মিলে 5,000 টাকা। অগ্রিম ভাড়া 5,000 টাকা দেওয়া আছে বছরের প্রথমেই। আর সমন্বয়ে বলেছে যে প্রতি মাসের ভাড়া হয় 1,000 টাকা। তাহলে আমরা এখন 3 মাস অতিবাহিত করে ফেলেছি, আমাদের ভাড়া তাহলে তিন মাসের ভাড়া আমাদের খরচ হয়ে গেছে। অর্থাৎ আমাদের এখন সেই 3 মাসের ভাড়া খরচ দেখাতে হবে। 5,000 টাকা অগ্রিম দেওয়া ছিল ভাড়া হিসেবে, সেখান থেকে 3 মাস খরচ হয়েছে, তাই খরচ ডেবিট, ভাড়া খরচ ডেবিট 3,000 টাকা, আর অগ্রিম ভাড়া ক্রেডিট। আমরা কিন্তু এখানে নগদান দেব না, কারণ আমাদের অগ্রিম টাকা দেওয়া আছে, সেই টাকা থেকে এখন আমরা বসে বসে খরচ করছি। তা যেহেতু আমাদের 5,000 টাকা অগ্রিম ছিল, সেই 5,000-এর অগ্রিমের থেকে এখন 3,000 টাকা খরচ হলো 3 মাস পরে যে, তাই আমরা এই মানে এই জাবেদাটা দিয়েছি যে ভাড়া খরচ ডেবিট আর অগ্রিম ভাড়া ক্রেডিট 3,000 টাকা। অগ্রিম ভাড়া যে আরো 2,000 টাকা থেকে গেল, সেটা আমাদের সম্পদ হিসেবে থেকে যাবে, কিন্তু আমাদের খরচ হয়ে গেল 3,000 টাকা। তাই সমন্বয়ে এমনটা এসেছে। তারপরে বলা হয়েছে বিজ্ঞাপন অর্ধেক অবলোপন করতে হবে। আমি এর আগেই বলেছি, অবলোপন মানে হলো খরচ দেখাতে হবে। এইবার একটু আসি, এখানে আমাদের বিজ্ঞাপন দেওয়া আছে 10,000 টাকা, এটাও কিন্তু খরচ হিসেবেই দেখানো আছে। তো আমাদের নিয়ম অনুযায়ী এখানে সম্পদ থাকলে জাবেদা একরকম হয়, আর এখানে খরচ থাকলে জাবেদা আরেক রকম হয়। আমরা গত ক্লাসে নিয়মাবলীর মধ্যে এটা পড়েছি, দেখেছি। আজকে আমরা সেইটার প্র্যাকটিক্যাল দেখব। যেমনটা আমাদের ভাড়ার ক্ষেত্রে অগ্রিম ভাড়া ছিল, মানে সম্পদ দেওয়া ছিল, সেখান থেকে খরচ হয়েছে, আমরা জাবেদা দিয়েছি। এবার দেখো যে এখানেও খরচ দেওয়া আছে বিজ্ঞাপন, আবার এখানেও বলতেছে যে খরচটুক দেখাও। দুই জায়গাতেই যখন খরচ অর্ধেক, মানে 5,000-এর 10,000-এর অর্ধেক 5,000 টাকা, এখানেও খরচ এখানেও খরচ, তাহলে আমরা জাবেদা দেবো এরকম করে। আমরা নিয়মের মধ্যে শিখেছিলাম যে সম্পত্তি ডেবিট, খরচটা ক্রেডিট। এই যে এখানে যেরকম খরচ ডেবিট সম্পত্তি ক্রেডিট হয়েছে, কারণ আমাদের এই সম্পত্তিটা দেওয়া ছিল রেওয়া মিলে, আর এখানে আমাদের রেওয়া মিলেও খরচ দেওয়া আছে, আবার সমন্বয়েও খরচ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমাদের এই জাবেদাটা উল্টে যাবে, এখানে সম্পত্তিটা ডেবিট হবে আর খরচটা ক্রেডিট হবে। সম্পত্তি বলতে এখানে যতটুকু আমাদের সম্পত্তি থেকে যাবে, তার মানে আমাদের 10,000 টাকা বিজ্ঞাপনের ভিতরে অর্ধেক খরচ হয়েছে বলেছে, আর বাদ বাকি যেহেতু খরচ হলো না, সেটা আমাদের বিলম্বিত বিজ্ঞাপন নামে আসবে এবং সেটা একটি সম্পদ। তাই সেই সম্পত্তিটা ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট এবং বিজ্ঞাপন ক্রেডিট 5,000 টাকা, যেটা আমাদের অবলোপন করতে বলেছে সেই টাকাটা।
আচ্ছা, এবার এখানে আমাদের টাকাটা বসবে কিন্তু অবলোপন বাদে যে টাকাটা বিলম্বিত বিজ্ঞাপনের টাকা সেটাই আমাদের এখানে বসবে। যদি আমাদের যেখানে টোটাল এখানে 10,000 টাকা ছিল, অর্ধেক বলেছে তাই আমাদের অর্ধেক এসেছে। যদি আমাদের বলতো যে 5,000 10,000 টাকার ভিতরে 3,000 টাকা অবলোপন করো, তাহলে কিন্তু এখানে 7,000 টাকা আসতো, কারণ বিলম্বিত বিজ্ঞাপন যে টাকাটা সেই টাকাটাই আমাদের এখানে আসতো, দেখাতে হতো। এইবার তারপরে বলেছে মালিক কর্তৃক নগদ উত্তোলন 3,000 টাকা হিসাবভুক্ত হয়নি। হিসাবভুক্ত না হলে হিসাবভুক্ত করতে হবে, সরাসরি কথা। করেছে নগদে উত্তোলন, তাই উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা চলে গেল আর উত্তোলন হলো। সাধারণ জাবেদা যেটা, সেটাই আমাদের এখানে সমন্বয় জাবেদা হিসেবে এসেছে 3,000 টাকা। আচ্ছা, তারপরে আমরা দিব মূলধনের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে। আমাদের মূলধন ছিল 40,000 টাকা। 40,000 টাকার উপরে 5% সুদ ধার্য করতে হবে। আমাদের সুদ হিসাব ডেবিট হয় এবং মূলধন হিসাব ক্রেডিট হয়। এই জাবেদাটা হচ্ছে এরকম, মূলধনের সুদ ডেবিট, মূলধন ক্রেডিট। টাকাটা কিভাবে ক্যালকুলেশন হয়েছে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আমাদের মূলধন ছিল 40,000 টাকা। ওই আমাদের যে সুদ ক্যালকুলেশনের সূত্র হিসেবে আসল টাকা গুণ সুদের হার 5% গুণ 3/12, মানে 12 মাস ভাগ 3 মাস গুণ করলে আমাদের এসেছে 500 টাকা। এটা হচ্ছে মূলধনের সুদ। মূলধনের সুদ ডেবিট, মূলধন ক্রেডিট। এবং এর পরবর্তীতে সর্বশেষ সমন্বয় দাখিলা যেটা, সেটা হচ্ছে আমাদের সেই ঋণের সুদ, যেটা আমরা কতে বের করেছি। সেটা আমাদের জাবেদা করতে বলা না থাকলেও আমাদের এখানে দেখিয়ে দিতে হবে, কারণ যেহেতু আমাদের সুদের হার উল্লেখ আছে, অর্থাৎ যেখানেই আমরা হিসাব করতে বসি না কেন ঋণের সুদের হিসাব সেখানে আমরা করব। সেক্ষেত্রে আমাদের এখানে সুদ খরচ আসছে, ঋণের সুদের উপরে সুদ। ঋণের সুদ আমি এখানে লিখেছি তোমাদের বোঝানোর জন্য, যে ঋণের সুদের বিষয়টা আমরা এখানে দেখাচ্ছি। তাই সুদ খরচ ডেবিট 750 টাকা, আর প্রদেয় সুদ যেটা এখনো বাকি আছে, দেওয়া হয়নি, প্রদেয় সুদ ক্রেডিট। এই হচ্ছে আমাদের সমন্বয় দাখিলা। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে সমন্বয় প্রশ্নে যে সমন্বয়গুলো দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাদের নিয়মাবলীর ছাঁচে ফেলে বা ছকে ফেলে আমাদের যেটা আসে সেটাই আমরা এখানে জাবেদার মধ্যে দেব। তাই তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের যে নিয়মাবলীগুলো আমরা সেই ক্লাসে আলোচনা করেছি সেইগুলো জন্য অবশ্যই তোমরা খুব ভালোভাবে মনে রাখবে এবং মুখস্থ রাখবে। এই ছিল আমাদের সমন্বয় দাখিলা। এবার গ নাম্বারে চেয়েছে আমাদের মূল অঙ্ক, যেটা কার্যপত্র। আমাদের ছক এখানে আমরা এঁকেছি। প্রথমে নাম, যদি প্রতিষ্ঠানের নাম হয় প্রতিষ্ঠান দেব, যদি ব্যক্তির নামে থাকে ব্যক্তির নাম দেব। তারপরে কার্যপত্র, তারপরে 2019 সালের 31শে মার্চ তারিখে 3 মাসের জন্য আমরা এটা করছি সেটা লিখেছি। ছকে আমরা দেখিয়েছি যেহেতু 10 কলাম বিশিষ্ট আমাদের কার্যপত্র করতে বলেছে, 10 কলাম মানে 10টি টাকার ঘর, তার মানে এই 5টা ভাগে আমাদের এখানে আসবে রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী। প্রত্যেকটা 2টো করে টাকার ঘর, অর্থাৎ 10টি টাকার ঘর হয়েছে আমাদের। এবার আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে আমরা লিখে ফেলবো আমাদের প্রশ্নে যে রেওয়া মিলটা দেওয়া আছে সেই রেওয়া মিলটা রেওয়া মিলের ঘরে লিখে ফেলবো। হিসাবের নামের ঘরে হিসাবের নাম, আর রেওয়া মিলে যে টাকার ঘরগুলো টাকার অঙ্ক ছিল সেইগুলো আমরা বসিয়ে দেব। বসিয়ে এইটুকু আমরা রেওয়া মিল যতটুকু দেওয়া আছে সেটুকু আমরা এখানে তুলে ফেলবো। এরপরে আমরা যে সমন্বয় দাখিলা করলাম সেই সমন্বয় দাখিলা অনুযায়ী এই সমন্বয়করণের ঘরে ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী টাকাগুলো বসাবো। কেমন আমরা একটু দেখি। প্রথমে ছিল আমাদের সমন্বয় দাখিলা ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট 3,000 টাকা। আমাদের এখানে ভাড়া খরচ নামে কোনো কথা নেই, যে কথাটা থাকবে না সেই কথাটা নিচের নতুন করে লিখতে হবে। ভাড়া খরচ লিখলাম, লিখে ডেবিট ছিল তাই সমন্বয়ের ডেবিট ঘরে লিখলাম। আর অগ্রিম ভাড়া ক্রেডিট, অগ্রিম ভাড়া বলে একটা কথা আছে সেই অনুযায়ী সরাসরি ক্রেডিট পাশে 3,000 টাকা লিখলাম। যেহেতু জাবেদায় ক্রেডিট দেওয়া আছে তাই ক্রেডিট পাশে লিখে দিলাম। আচ্ছা, দ্বিতীয় নম্বরে বলা হয়েছে বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন ক্রেডিট 5,000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন নামে এখানে নেই কিছু, তাই আমি নতুন করে লিখে নিলাম বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, তাই ডেবিট ঘরে টাকা লিখেছি। আর বিজ্ঞাপন ক্রেডিট, বিজ্ঞাপন বলে কথা আছে সেই কথা অনুযায়ী সরাসরি
বিজ্ঞাপনের ক্রেডিট পাশে, সমন্বয়ের ক্রেডিট পাশে বিজ্ঞাপন সরাসরি সোজাসুজি আমরা টাকাটা লিখে ফেলেছি। আচ্ছা, তারপরে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট 3000 টাকা। উত্তোলন বলে এখানে আমাদের নেই, তাই নতুন করে লিখেছি উত্তোলন লিখে ডেবিট 3000 টাকা। আর নগদান ক্রেডিট বলতে এই যে নগদ তহবিল দেওয়া আছে, এই নগদ তহবিলের সোজাসুজি ক্রেডিট পাশে 3000 টাকা হলো। আচ্ছা, এরপরে মূলধনের সুদ ডেবিট, মূলধন ক্রেডিট 500 টাকা। আমাদের মূলধনের সুদ এখানে নেই, তাই লিখেছি মূলধনের সুদ লিখে ডেবিট করেছি। আর মূলধন দেওয়া আছে তাই মূলধন সোজাসুজি ক্রেডিট করেছি। একই জিনিস, একই সিস্টেম। তার মানে যে কথাটা এখানে থাকবে, জাবেদার যে কথাটা থাকবে না সেটা নতুন করে লিখে সেটা বসাতে হবে, আর যেটা থাকবে সে তার সোজাসুজি সেটা ডেবিট না ক্রেডিট সেই অনুযায়ী বসাই দিতে হবে। এরপরে আছে সুদ খরচ ডেবিট, প্রদেয় সুদ ক্রেডিট। আমাদের সুদ খরচ এবং প্রদেয় সুদ দুটোই এখানে নেই, দেওয়া মিলের ভিতরে দেওয়া ছিল না, সেই দুইটাই আমরা নতুন করে লিখলাম। লিখে একটা ডেবিট একটা ক্রেডিট লিখে ফেলেছি। লিখে আমরা এই সমন্বয়ের দুই পাশের ঘরের যোগফল টানবো, 12,250 টাকা করে হয়েছে, দুই পাশ মিলে যাবে অবশ্যই। আচ্ছা, এরপরে আমাদের তৃতীয় ধাপ সমন্বিত রেওয়া মিল। সমন্বিত রেওয়া মিলে আমি বলেছিলাম যে আমাদের এই যে যে রেওয়া মিলের ঘরের টাকাগুলো আছে আর সমন্বয়ের ঘরের যে নতুন করে টাকাগুলো বসলো, এইগুলো ডেবিট ক্রেডিট গুলো যোগ বা বিয়োগ করে করে এখানে বসাতে হবে। ডেবিট ডেবিট যোগ হবে, ক্রেডিট ক্রেডিট যোগ হবে, ডেবিট ক্রেডিট থাকলে বিয়োগ হবে, বিয়োগ হয়ে যেটা বড় সেটা বসবে। আমরা দেখি কিভাবে করেছি। নগদ তহবিল ডেবিট পাশে ছিল 75,000 আর ক্রেডিট পাশে আছে 3,000। ডেবিট ক্রেডিট থাকলে বিয়োগ বলেছি, বিয়োগ করে 72,000 হয়েছে। যেহেতু ডেবিটটা বড় ছিল তাই ডেবিট সমন্বিত রেওয়া মিলে ডেবিট ঘরে লিখেছি 72,000। তারপরে দেখি অগ্রিম ভাড়া ছিল ডেবিটে 5,000, ক্রেডিটে 3,000। ডেবিট ক্রেডিট বিয়োগ, বিয়োগ করে ডেবিটটা বড় ছিল তাই ডেবিট ঘরে লিখেছি সেই বিয়োগফল 2,000। আচ্ছা, তারপরে মূলধন। মূলধন ছিল ক্রেডিট পাশে 40,000, আবার ক্রেডিট পাশেই 500। যেহেতু ক্রেডিট ক্রেডিট দুটোই আছে তাহলে দুটো যোগ করে 40,500 ক্রেডিট ঘরে। তারপরে প্রদেয় ঋণ 20,000 টাকা, এর এখানে কোনো সমন্বয় নেই তাই সরাসরি 20,000 টাকা ক্রেডিট ছিল, ক্রেডিট পাশেই বসে গেল। পরামর্শ ফি 30,000 টাকা, এরও কোনো সমন্বয় নেই তাই সরাসরি 30,000 টাকা ক্রেডিট পাশেই বসে গেল, যেই পাশে ছিল সেই পাশেই বসে গেল। এরপরে বিজ্ঞাপন। বিজ্ঞাপন ডেবিট ছিল 10,000 আর ক্রেডিটে আসছে 5,000। ডেবিট ক্রেডিট থাকলে বিয়োগ করে ডেবিটটা বড় তাই সমন্বিত রেওয়া মিলে ডেবিট পাশেই 5,000 টাকা বসে গেল। এই হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট যোগ বিয়োগের নিয়ম। এর পরবর্তীতে নিচে যেগুলো থাকবে সেগুলোর আর যেহেতু রেওয়া মিলে আইটেম নেই, শুধুমাত্র সমন্বয়ে আছে, সেক্ষেত্রে আর যোগ বিয়োগের কোনো ঝামেলা নেই। সরাসরি আমাদের এই টাকাগুলো যেই ঘরে ছিল সেই ঘরে ঘরে বসিয়ে দিয়েছি। তার মানে যেগুলো ডেবিটে ছিল ডেবিট ঘরে বসিয়েছি, যেটা ক্রেডিটে ছিল ক্রেডিট ঘরে বসিয়ে দিয়েছি। দিয়ে সমন্বিত রেওয়া মিলের দুই পাশ ডেবিট এবং ক্রেডিট ঘর যোগ করে ফেলেছি। যোগ করলে অবশ্যই মিলে যাবে। তো আমাদেরও মিলেছে 91,250 টাকা করে দুপাশেই এসেছে। এই ছিল আমাদের তৃতীয় ধাপ সমন্বিত রেওয়া মিল। এরপরে আসছি চতুর্থ ধাপ আয় বিবরণী। আয় বিবরণীতে আমি বলেছিলাম শুধুমাত্র মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলোই আমাদের এখানে আসবে এবং টাকা হবে অবশ্যই সমন্বিত রেওয়া মিলের যে টাকাগুলো বের করলাম যোগ বিয়োগ করে সেই টাকাগুলোই আমাদের এখানে বসবে। তো আমরা দেখি আমাদের মুনাফা জাতীয় আয় এবং ব্যয় কোনগুলো। প্রথম থেকে দেখছি নগদ তহবিল একটি সম্পদ, অগ্রিম ভাড়া সম্পদ, মূলধন দায়, প্রদেয় ঋণ দায়, পরামর্শ সেবা ফি, এটা আমাদের একটা মূলধন জাতীয় মুনাফা জাতীয় সম্পদ। আমাদের এখানে মুনাফা জাতীয় সম্পদ এবং মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো বসবে। আমি আবার বলি, আয় বিবরণীতে আমাদের মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলোই বসবে, মূলধন জাতীয়গুলো বসবে আর্থিক অবস্থার বিবরণীতে। অর্থাৎ মুনাফা জাতীয় পেয়েছি আমরা পরামর্শ সেবা ফি 30,000 টাকা। এই 30,000 টাকা আমাদের আয় বিবরণীতে ক্রেডিট আছে, ক্রেডিট পাশে বসে গেল। এরপরে আসছি আমরা বিজ্ঞাপন। বিজ্ঞাপনে একটি মুনাফা জাতীয় খরচ, তাই এটারও যে টাকাটা বেঁচে আছে 5,000 টাকা সেটা আমরা আয় বিবরণীতে নিয়ে এসেছি।
এরপরে হলো ভাড়া খরচ, এটাও একটা মুনাফা জাতীয় খরচ, এটাকেও নিয়ে এসেছি খরচ পাশে। যেটা যেই পাশে আছে সেটা সেই পাশেই বসে যাবে, ডেবিট থাকলে ডেবিট পাশে, ক্রেডিট থাকলে ক্রেডিট পাশে। বিলম্বিত বিজ্ঞাপন, এটা একটা সম্পদ, তাই এখানে আসলো না। উত্তোলনটাও আমাদের খরচ না বা আয় না, তাই এখানে আসলো না। মূলধনের সুদ, এটা একটা খরচ, মুনাফা জাতীয় খরচ, তাই এটা আমাদের এখানে আসলো। সুদ খরচ, এটাও একটা খরচ বলে আসলো। আর প্রদেয় সুদ, এটা দায় বলে আসলো না। অর্থাৎ আমাদের এখানে শুধুমাত্র মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো নিয়েই আমাদের আয় বিবরণীটা তৈরি হলো। এবার তৈরি হওয়ার পর আমাদের এই দুপাশের যোগফল গুলোকে পার্থক্য নির্ণয় করতে হবে। আমরা এর আগে অন্যান্য জায়গায় বিশদ আয় বিবরণীতে যেমন মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে নিট লাভ অথবা ক্ষতি বের করেছি, এখানেও আমাদের সে কাজটাই করতে হবে। তো আমাদের ক্রেডিট পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে আয়, কারণ আমরা জানি যে আয়গুলো সব ক্রেডিটে বসে। আর ডেবিট পাশের গুলো খরচ, কারণ আমরা জানি যে খরচগুলো সব ডেবিটে বসে। তো আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে আমাদের দেখছি যে 20,750 টাকা খরচটা কম হয়েছে, তার মানে আমাদের এখানে লাভ হয়েছে। এই টাকাটার নাম দিলাম আমরা নিট লাভ। তার মানে আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে যে ডিফারেন্স হলো সেটা, যেহেতু ব্যয় কম আয় বেশি, তাই আমাদের সেটার নাম দিলাম নিট লাভ। যদি ব্যয় বেশি হতো তাহলে দিতাম নিট ক্ষতি। এবার আমরা সর্বশেষ ধাপ করব আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের শুধুমাত্র সম্পত্তি এবং দায়গুলো আসে, অর্থাৎ মূলধন জাতীয় যে আইটেমগুলো আছে সেইগুলো আসে। তো আমাদের যে বিষয়গুলো মানে আয় বিবরণীতে বসাতে বাদ ছিল সেইগুলো সব আমরা এখানে নিয়ে চলে আসব। নগদ তহবিল, টাকা নেব অবশ্যই সমন্বিত রেওয়া মিলে যেই টাকা সেইগুলোই। নগদ তহবিল বসলো 72,000, অগ্রিম ভাড়া 2,000, মূলধন বসলো 40,500, প্রদেয় ঋণ বসলো 20,000, বাকি ছিল যেগুলো সেইগুলো আমি সরাসরি বসাচ্ছি। বিলম্বিত বিজ্ঞাপন ছিল 5,000, উত্তোলন ছিল 3,000। উত্তোলনটা আসলে কি হয়, উত্তোলনটা আমাদের অঙ্কে মূলধন থেকে বাদ যায়, কিন্তু এখানে যেহেতু মূলধন থেকে বাদ দেওয়ার সিস্টেম নেই, তাই মূলধনের বিপরীত কলামে বসালাম। মূলধন ক্রেডিটে বসেছে, তাই উত্তোলনটা ডেবিট পাশে বসানো হয়েছে। আচ্ছা, আর আরেকটা হলো প্রদেয় সুদ, এটা একটা দায় ছিল, তাই ক্রেডিট পাশে বসলো। আর এই যে নিট লাভ হলো 20,750 টাকা, এটা আমরা কি করি, এটা আমরা মূলধনের সাথে যোগ করে দিই। তাই আমরা এটাও মূলধন যে পাশে বসলো সেই পাশে বসিয়েছি, 20,750 ক্রেডিট বসিয়ে এবার আর্থিক অবস্থার বিবরণীর দুই পাশের কলাম যোগ করলে আমাদের অবশ্যই অঙ্ক মিলে যাবে। আমাদেরও মিলেছে, 82,000 টাকা হয়েছে আমাদের দুপাশের যোগফল। এবং অঙ্ক মিলে গেলে আমাদের মানে যোগফল মিলে গেলে আমরা বুঝবো যে আমাদের অঙ্কটাও হয়েছে। প্রাথমিকভাবে আমাদের অঙ্কটা নির্ভুল হয়েছে, এটাই আমরা বুঝবো যদি আমাদের যোগফল সর্বশেষ যোগফল পর্যন্ত যোগফলগুলো সব মেলে। তো এই ছিল আমাদের কার্যপত্র, একটি 10 কলাম বিশিষ্ট কার্যপত্র। মূল অঙ্কটা এটাই, এবং এর সাথে আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং আরো করব। এরপরে আমাদের চাওয়া হয়েছে ঘ নাম্বারে আয় বিবরণী। আয় বিবরণী মানে হলো আমরা এর আগে যেটা করেছি বিশদ আয় বিবরণী যখন করেছি বিভিন্ন অঙ্কে, তখন দেখেছি যে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে আমাদের নিট লাভ অথবা ক্ষতি বের করতে হয়। তো সেটা আমরা আবার এখানে চাওয়া হয়েছে, সেটা আমরা এখানে করব। কিভাবে করব, জাস্ট এই ফরম্যাটে করব। আমরা কিন্তু এখানেও করেছি আয় বিবরণী, কার্যপত্রের ফরম্যাটে করেছি। এই ফরম্যাটটাকেই আবার আমরা আমাদের আয় বিবরণীর যে মূল ফরম্যাট, মূল যেই ছক সেই ছকে দেখাবো। মূল ছকটা কেমন আমরা এর আগেও জানি, আবার আমরা দেখেছি যে প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপরে আয় বিবরণী, তারপরে আমাদের তারিখ, এটা লিখতে হয়। তারপরে নিচে প্রথমে আয়গুলো লিখতে হয়, সেখান থেকে ব্যয়গুলো বিয়োগ করতে হয়, তারপরে ডিফারেন্সটা পাই আমরা। এখানেও তাই করেছি। প্রথমে আয় সমূহ লিখেছি, একটাই আয় আছে আমাদের এখানে। কোথায় পাবো, এই যে এখানে আমরা পাচ্ছি, দেখো আয় একটাই আছে 30,000 টাকা পরামর্শ ফি, আর এইগুলো সব ব্যয়। তাহলে আয়গুলো লিখলাম আর ব্যয়গুলো তার থেকে বিয়োগ করলাম, এটাই আমাদের কাজ, আর কিছুই না। সহজ কার্যপত্র দেখে আমাদের এটা করা যাবে। তাহলে পরামর্শ ফি 30,000 টাকা, আর বিয়োগ ব্যয় সমূহ, ব্যয় আছে আমাদের বিজ্ঞাপন, ভাড়া খরচ, মূলধনের সুদ আর সুদ খরচ। এই চারটা জিনিস আছে, চারটা জিনিস বসিয়ে
টোটাল হয়েছে 9,250 টাকার ব্যয় বা খরচ, আর 30,000 টাকার আয় ছিল। আয়ের থেকে ব্যয় বাদ দিলে 20,750 টাকা আমাদের নিট লাভ হয়েছে। এই আমাদের আয় বিবরণী। এখানে আমাদের আয় বিবরণী যখন চাবে তখন সরাসরি আমাদের কার্যপত্রের যে আয় বিবরণী আছে এখান থেকে তথ্য নিয়েই আমরা এখানে এটা প্রস্তুত করতে পারবো। এরপরে চাওয়া হয়েছে আর্থিক অবস্থার বিবরণী। একই জিনিস, আবার সেই কার্যপত্র থেকেই আমরা তথ্য নিয়ে এই আর্থিক অবস্থার বিবরণীটাও করতে পারবো। একই সিস্টেম, শুধু এই আর্থিক অবস্থার বিবরণীর যে ফরম্যাট বা ছক, সেই ছকে আমাদের দেখাতে হবে। তো সেই ছকটা এমন ছিল, সম্পদ ও দায় সমূহ একটা ঘর, আর টাকার ঘর আছে দুটো বা তিনটে, আমাদের যে কয়টা লাগে আমরা টাকার ঘর নেব। নিয়ে প্রথমে আমাদের সম্পদ সমূহ, সম্পদ আছে কি কি আমরা এই কার্যপত্র থেকেই দেখে আসি। সম্পদ আছে আমাদের এখানে নগদ তহবিল, এই যে আমাদের আর্থিক বিবরণী করাই আছে, এখান থেকেই আমরা তথ্য নেব। নগদ তহবিল 72,000, অগ্রিম ভাড়া 2,000, বিলম্বিত বিজ্ঞাপন আছে 5,000 টাকা, আর উত্তোলন আছে 3,000। উত্তোলনটা আসলে তো সম্পদ না, এটাকে আমরা অন্যভাবে বসাবো, আমি দেখাই কিভাবে বসাচ্ছি। তাহলে এই তিনটা আমাদের সম্পদ পেলাম, নগদ তহবিল, অগ্রিম ভাড়া আর বিলম্বিত বিজ্ঞাপন। এই তিনটা সম্পদকে আমি লিখে ফেললাম, সম্পদ সমূহ লিখে নগদ তহবিল, অগ্রিম ভাড়া, বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন, তিনটা টাকা লিখে টোটাল টাকা হয়েছে আমার 79,000 টাকা। টোটাল মোট সম্পত্তি, মোট সম্পত্তির পরিমাণ 79,000 টাকা। এরপরে আসে দায় ও মালিকানা সত্ত্ব। প্রথমে আমরা দায় সমূহ লিখব। দায় সমূহ বলতে 15% ঋণ আমাদের দায় হিসেবে আছে। এই যে আমাদের কার্যপত্রে দেওয়া আছে, এই যে এই পাশটা আমাদের যা যা আছে সেইগুলোই আমাদের সব দায় পাশে বসবে। কি কি আছে? মূলধন আছে, ঋণ আছে, মূলধন প্রদেয় সুদ আছে, আর নিট লাভ আছে। এই চারটা জিনিস আমাদের দায় পাশে বা মালিকানা সত্ত্ব পাশে বসবে। সেগুলো আমি বসাচ্ছি। 15% প্রদেয় ঋণ 20,000 টাকা, প্রদেয় সুদ 750 টাকা, এই দুটো আমাদের দায় ছিল। আচ্ছা, এর সাথে আরো যোগ হবে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বলতে আমরা বুঝি মূলধন। মূলধন আছে 40,500 টাকা, যোগ নিট লাভ, আমরা যে সিস্টেমের আগে করেছি সেই একই সিস্টেমে নিট লাভ। নিট লাভ দেওয়া আছে, বের করেছি 20,750 টাকা, টোটাল যোগ করলে হয়েছে 61,250 টাকা। এর থেকে উত্তোলনটা বাদ দিয়েছি। উত্তোলনটা এখানে এর থেকে সরাসরি বাদ দেওয়ার জায়গা যেহেতু আছে, বাদ দিয়েছি। বাদ দিয়ে হয়েছে 58,250 টাকা। টোটাল যোগ করলে হয়েছে 79,000 টাকা। দুই পাশ আমাদের মিলে গেল, মোট সম্পত্তি 79,000, মোট দায় ও মালিকানা সত্ত্ব 79,000। আমাদের আর্থিক অবস্থার বিবরণী মিলে গেল। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমাদের কার্যপত্রে যখন করেছিলাম তখন আর্থিক অবস্থার বিবরণীর যোগফল হয়েছিল 82,000, আর এখন হলো 79,000। কারণটা হলো এই উত্তোলন। উত্তোলনটা ওই সময় সম্পদ পাশে বসিয়েছিলাম, কারণ আমাদের মূলধন থেকে এখানে বিয়োগ করার ব্যবস্থা নেই, তাই মূলধনের বিপরীতে বসিয়েছিলাম। তাই এই 3,000 টাকা এখান থেকে বিয়োগ করা হয়েছিল না, আর এখানে যোগ হয়েছিল। তাই আমাদের এই 3,000 টাকা বেড়ে গিয়েছে, এখন 79 হয়েছে, আর আগে হয়েছিল 82। কিন্তু যখন মূল ফরম্যাটে আসলাম তখন এই উত্তোলনটাকে সম্পদ পাশে না লিখে মালিকানা সত্ত্ব থেকে বাদ দিলাম যখন, তখন আমাদের ওই 3,000 টাকা এখানেও কমে গেল, এখানেও কমে গেল। টোটাল আমাদের 79,000 হয়ে দুই পাশের অঙ্ক মিলে গেল। এই হলো আমাদের আর্থিক অবস্থার বিবরণী। এরপরে আমাদের 6 নম্বরে চাওয়া হয়েছে সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা বলতে আমরা বলেছিলাম যে আমাদের 4টা জিনিস বন্ধ করতে হয় যে দাখিলার মাধ্যমে, সেটা হলো সমাপনী দাখিলা। যে কোনো হিসাবকালের শেষে বা যখন আমরা অঙ্ক করতে বসেছি সেই অঙ্কের শেষে আমাদের সমাপনী দাখিলা চাওয়া হয়। 4টা বিষয় কি কি? একটা হলো আয় সমূহ বন্ধকরণ, 2 নম্বরে ব্যয় সমূহ বন্ধকরণ, আরেকটা হলো আয় বিবরণীতে মূলধনের যে নিট লাভ বা ক্ষতি হয়েছে সেটা বন্ধকরণ, এবং আরেকটা উত্তোলন যদি থাকে সেটা বন্ধকরণ। আমরা এখানে সেটাই দেখিয়েছি। আমাদের সমাপনী দাখিলা প্রথমে আমরা করেছি, আয় বন্ধ করেছি। আমাদের ছিল, নিয়মে বলা ছিল সমস্ত আয়গুলো ডেবিট আর আয় বিবরণী ক্রেডিট। তো আমাদের এখানে সমস্ত আয় বলতে একটাই আয় আছে, পরামর্শ ফি, সেটা ডেবিট করেছি, আর আয় বিবরণী ক্রেডিট করেছি। হয়ে গেল, শেষ। এখানে আমরা যেহেতু ব্যাখ্যা দিতে হবে না এরকম কিছু বলেনি, তাই আমরা ব্যাখ্যা দিয়েছি। তো ব্যাখ্যাটা এরকম যে যেহেতু আয় সমূহ বন্ধ করা হলো,
2 নম্বরে ব্যয়সমূহ বন্ধকরণ। নিয়মে ছিল এমন যে আয় বিবরণী ডেবিট আর সমস্ত খরচগুলো ক্রেডিট। তো আমাদের খরচ আছে এখানে এই কয়েকটা: বিজ্ঞাপন, ভাড়া খরচ, মূলধনের সুদ, সুদ খরচ। এই 4টা আমাদের খরচ হিসেবে আছে। সেই 4টা টাকা বসিয়ে মোট যে টাকাটা হয় সেটা দিয়ে আয় বিবরণী ডেবিট করেছি। এইভাবে আমাদের ব্যয়সমূহ বন্ধ করা হলো। আমরা নিয়মের মধ্যে এগুলো সবই দেখিয়েছি, সেখানে আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এবং এই টাকাগুলো সবই আমাদের কার্যপত্রের মধ্যেই থাকে। এই যে কার্যপত্রে যদি আমরা দেখি, তাহলে এই যে আয় সমূহ পাবো কোথায়? এই যে আয় বিবরণীর আয় পাশে। ব্যয় সমূহ পাবো কোথায়? আয় বিবরণীর ব্যয় পাশে। নিট লাভ পাবো কোথায়? এই আয় বিবরণীর নিচে। আর উত্তোলন পাবো কোথায়? উত্তোলন তো সরাসরি দেওয়াই থাকে, যেখানে থাকবে সেখান থেকে নিয়ে লিখে দেবো। তো এখান থেকে আমরা প্রথমে আয়গুলো বন্ধ করেছি, তারপরে ব্যয়গুলো বন্ধ করেছি, এরপরে নিট লাভ হয়েছে আমাদের। নিট লাভ হলে আয় বিবরণী ডেবিট, মূলধন ক্রেডিট। যেহেতু আয় বিবরণী বন্ধ করা হলো, এই মন্তব্য দিয়ে টাকা লিখে দেবো 20,750, যেটা আমাদের বেরিয়েছিল। আর সর্বশেষ উত্তোলন। উত্তোলন হলে মূলধন কমে, তাই মূলধন ডেবিট, উত্তোলন ক্রেডিট। এটা করে উত্তোলন হিসাবকে বন্ধ করা হলো। মূলধন ডেবিট, উত্তোলন ক্রেডিট 3,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো আমাদের একেবারেই ফিক্সড। আমাদের এই সমাপনী দাখিলার যে বিষয়গুলো আছে এগুলো একেবারেই তোমরা মনে রাখো, মুখস্থ করে ফেলা দরকার হয়, কারণ এইগুলোর আর তেমন কিছু বোঝার নেই। সরাসরি মুখস্থ করে ফেলবা। আয়গুলো ডেবিট, আয় বিবরণী ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, খরচগুলো ক্রেডিট। এভাবে যা যা আছে সবগুলোই আমাদের একেবারে মনে রাখার মতো বিষয়। এখানে আর মাথা ঘামানোর তেমন কিছু নেই। অর্থাৎ এভাবে করে আমাদের সমাপনী দাখিলা আমরা করে ফেলতে পারবো। এরপরে সর্বশেষ আমাদের এই অঙ্কে চাওয়া হয়েছে বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা বলতে আমরা বলেছিলাম যে যেই দাখিলার মাধ্যমে আমাদের সম্পদ বৃদ্ধি পায়, এরকম কিছু বিষয় আমাদের এখানে আনতে হবে। আমি বলেছিলাম সম্পদ এবং দায় বৃদ্ধি পায়, সেরকম বিষয়গুলো আমাদের বিপরীত দাখিলা হিসেবে আনতে হবে। তো আমাদের এখানে যে নিয়মাবলী আমি দিয়েছিলাম সেই নিয়মাবলীর মধ্যে পড়ে এরকম দুটো আছে, এবং সেই বিপরীত দাখিলা দিতে হবে অবশ্যই আমাদের যেই অঙ্ক যেদিন শেষ তার পরের দিন। তার মানে আমাদের এখানে অঙ্ক শেষ হয়েছে মার্চের 31 তারিখে, বিপরীত দাখিলা হবে অবশ্যই তার পরের দিন, তার মানে এপ্রিলের 1 তারিখে। আমাদের যদি থাকে 31শে ডিসেম্বর তারিখে যদি আমাদের শেষ হতো অঙ্ক, তাহলে বিপরীত দাখিলা দিতাম 1 জানুয়ারি। তো আমাদের এখানে যেহেতু মার্চের 31শে শেষ হয়েছে অঙ্কটা, তাই আমরা এপ্রিল 1 তারিখে বিপরীত দাখিলা দিচ্ছি। বিপরীত দাখিলা বলতে এমন দাখিলা যেগুলো সমন্বয়ের মধ্যে আছে এবং সেগুলো আমাদের সম্পদ এবং দায়কে বৃদ্ধি করেছে, এরকম কিছু বিষয়। তো সেরকম খুঁজলে আমাদের নিয়ম আমি দিয়ে দিয়েছি গত ক্লাসেই, সেখান থেকে মিলালে আমরা এই দুটো জিনিসকে পাই যেটা আমাদের সম্পদ এবং দায়কে বৃদ্ধি করেছে। তাই আমরা এই দুটোরই বিপরীত দাখিলা দিয়েছি। একটা হলো বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন ক্রেডিট 5,000 টাকা। বিপরীত দাখিলা মানে হলো আমাদের যেই ছিল, আমাদের যে সমন্বয় দাখিলা ছিল তারই বিপরীত। আমাদের সমন্বয় দাখিলাটা আমরা করেছি ঠিক এই যে এখানে বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন ক্রেডিট, আর একটা ছিল সুদ খরচ ডেবিট, প্রদেয় সুদ ক্রেডিট। এই দুটোর মাধ্যমে আমাদের মানে সম্পদ এবং দায় বৃদ্ধি পেয়েছে। তাই এই দুটোকে আমি বিপরীত দাখিলার এখানে এনেছি, এবং এনেছি তোমাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আমরা বিপরীত করি। তো এখানে জাস্ট একটাই যে এই দুটো ছিল আমাদের সমন্বয় দাখিলার রূপ। বিপরীত দাখিলা মানে হলো, এটা আমি এখানে তোমাদের সামনে করব, সেজন্য আমি এখানে পরিবর্তনটা করিনি আগে থেকে। বিপরীত দাখিলা মানে হলো জাস্ট আগে সমন্বয় দাখিলায় যা ছিল সেটাকে উল্টে দিতে হবে। তা কিভাবে উল্টে দেব? টাকার অঙ্ক যা আছে তাই ঠিক থাকবে, সমন্বয় দাখিলাটা প্রথমে বসিয়ে জাস্ট ডেবিটটা ক্রেডিটে আর ক্রেডিটটা ডেবিটে লিখে দিতে হবে, এরকম ভাবে। যেমন বিলম্বিতটা আছে ডেবিট, এই বিলম্বিতটাকে আমি যদি কাট করে ক্রেডিটে লিখে ফেলি, এই হলো আমাদের বিপরীত দাখিলা। তাহলে বিজ্ঞাপন ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন ক্রেডিট, এই আমাদের বিপরীত দাখিলা হয়ে গেল। সমন্বয় দাখিলাটা প্রথমে ছিল সেটা আমি নিয়ে এসেছি, সেটাকে ধরে বিপরীত মানে উল্টে দিতে হবে, সেটাই আমরা এখানে করেছি।
সমন্বয়ে ছিল বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন ক্রেডিট। এটার বিপরীত দাখিলা হবে ঠিক তার উল্টোটা, তাই আমি উল্টে দিলাম এবং তোমাদেরকে দেখানোর জন্য এটা আমরা এভাবে করে রেখেছিলাম। পরবর্তীটা সমন্বয় দাখিলা ছিল সুদ খরচ ডেবিট, প্রদেয় সুদ ক্রেডিট। এটাকে আমরা উল্টে দেব। উল্টে দিলে আমাদের ঠিক এই কাজটাই হবে যে প্রদেয় সুদটাকে আমরা ডেবিটে নিয়ে আসব আর সুদ খরচটাকে আমরা ক্রেডিটে নিয়ে আসব। শেষ। সুদ খরচ ডেবিট, প্রদেয় সুদ ডেবিট, সুদ খরচ ক্রেডিট, এই হচ্ছে আমাদের বিপরীত দাখিলা। তার মানে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের সমন্বয় দাখিলা যেগুলো থাকবে, যেগুলো বিপরীত দাখিলার মধ্যে আসার মতো, সেগুলোকে আমরা এনে ঠিক যা সমন্বয় দাখিলায় যা দিয়েছি টাকার অঙ্ক টঙ্ক সব একই জিনিস থাকবে, শুধুমাত্র ডেবিট আর ক্রেডিট উল্টে দেব, ডেবিটটা ক্রেডিটে, ক্রেডিটটা ডেবিটে করে দেব, দিলে আমাদের অঙ্কটা বিপরীত দাখিলা হয়ে যাবে। এবং বিপরীত দাখিলা আমি আবার বলি, বিপরীত দাখিলা বিভিন্ন অঙ্কের মধ্যে চাওয়া হয় এবং বিপরীত দাখিলাটা একটু বুঝতে সমস্যা হয়, সেজন্য আমি নিয়মাবলীর মধ্যে বিস্তারিত দিয়ে দিয়েছিলাম। সেই নিয়মাবলীটা আবার তোমরা পড়বে, দেখবে এবং বুঝবে। এবং আমি আবার বলি, যেই দাখিলা সমন্বয় দাখিলার যেখানে দেখা যাচ্ছে যে খরচ এবং আয়ের মাধ্যমে আমাদের সম্পদ এবং দায় বৃদ্ধি পেয়েছে, সম্পদ বেড়েছে অথবা দায় বেড়েছে, এরকম বিষয়গুলোকে আমরা বিপরীত দাখিলার মধ্যে এনে উল্টে দেব, তাহলে বিপরীত দাখিলা হয়ে যাবে। এই ছিল আজকের মতো আলোচনা। আমরা একটা মূল অঙ্ক নিয়ে সেই অঙ্কটার থেকে যা যা আসার মতো, যা যা করা যায় কার্যপত্রের অঙ্কে, সমস্ত কিছু আমরা এখানে এনে দেখানোর চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বাড়িতে বসে যার যেই বই আছে না কেন, যেই লেখকের বই আছে না কেন, কোনো অসুবিধা নেই, তোমাদের বইয়ের মধ্যে সপ্তম অধ্যায়ের মধ্যে ঢুকে কার্যপত্র নিয়ে তোমরা যে কোনো একটা অঙ্ক নিয়ে তোমরা প্র্যাকটিস করবে এবং বিশেষ করে তোমাদের যে বোর্ড কোশ্চেনগুলো থাকে সেই বোর্ড কোশ্চেনের বিষয়গুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবে এবং কার্যপত্রের যে বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করেছি সেগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করবে এবং যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো বেশি কার্যপত্রের বেশ কয়েকটা ক্লাস আমি নিব, আরো দুটো মিনিমাম ক্লাস নেব কার্যপত্র নিয়ে, এবং সেই কার্যপত্রের ক্লাসগুলোতে আমরা আমাদের ব্যবহারিক যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটাকে আমরা আরো বেশি বাড়ানোর চেষ্টা করব। তো তোমরা যে যেখানে আছো নিরাপদে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথে থাকো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।